20 ডিসেম্বর সোমবার রাত 8টায় শামীম জাহেদী আছে রিটোর্স পেকে জানিয়ে দিচ্ছে শিরোনাম। নির্বাচন কমিশন গঠনে আইন প্রণয়নের জন্য রাষ্ট্রপতির কাছে জাতীয় পার্টির প্রস্তাব, সার্চ কমিটির জন্য দিয়েছে 5 জনের নাম। দেশে 15 বছরে প্লাস্টিকের ব্যবহার বেড়েছে 3 গুণ, বলছে বিশ্বব্যাংক। প্লাস্টিক রোধে ব্যবস্থা নেওয়ার তাগিদ। জুলাই অন্তত 40 গ্রামবাসীকে হত্যা করেছে মিয়ানমারের সেনাবাহিনী, বিবিসির প্রতিবেদন। নির্বাচন কমিশন গঠনে আইন করা সহ রাষ্ট্রপতির কাছে 3 দফা প্রস্তাব দিয়েছে জাতীয় পার্টি। এছাড়া সার্চ কমিটির জন্য 5 জনের নামও দিয়েছে পার্টি। সোমবার বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপ শেষে এসব কথা জানান জাতীয় পার্টির চেয়ারম্যান GM কাদের। এসব নিয়ে কথা বলতে ধানমন্ডি থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশিদ। জনাব ফিরোজ রশিদ, আপনাকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। জনাব ফিরোজ রশিদ, আপনাকে যে বিষয়টা আমি জানতে চাচ্ছি, আজকে প্রেসিডেন্ট রাষ্ট্রপতির সাথে সংলাপে আপনারা বলেছেন যে নির্বাচন কমিশন গঠন করবার জন্য আইন করবার একটা প্রস্তাব দিয়েছেন রাষ্ট্রপতির কাছে, এবং একই সাথে সার্চ কমিটির মাধ্যমে সার্চ কমিটি গঠন করবার জন্য 5 জনের নাম দিয়েছেন। দুটি প্রস্তাব কি একটু পরস্পর বিরোধী হয়ে গেল কিনা? কি চান আসলে আপনারা? প্রথম হচ্ছে যে আপনাকে ধন্যবাদ। আমি জাতীয় পার্টি কো চেয়ারম্যান। আমরা আমি দুঃখিত, আমি দুঃখিত। কো চেয়ারম্যান 8 সদস্য বিশিষ্ট একটি ডেলিগেশন মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেছি। আসলে সংবিধানের 7ম ভাগে নির্বাচন কমিশন গঠনের ব্যাপারে যে উল্লেখ আছে সেটা হচ্ছে যে 118 একে আছে প্রধান নির্বাচন কমিশনার এবং অনধিক 4 জন নির্বাচন কমিশনকে লইয়া একটি নির্বাচন কমিশন হবে বাংলাদেশে, কেমন? এবং এই বিষয়ে প্রণীত কোনো আইনের বিধানাবলী সাপেক্ষে রাষ্ট্রপতি প্রধান নির্বাচন কমিশনারকে এবং অন্য নির্বাচন কমিশনারকে নিয়োগদান করবেন আইনের বিধান অনুযায়ী। কিন্তু সংবিধানের আইন দ্বারা নির্বাচন কমিশন গঠনের বিষয়ে উল্লেখ আছে, সংবিধানে আছে, কিন্তু অদ্যাবধি নির্বাচন কমিশনের ব্যাপারে গঠনের লক্ষ্যে কোনো আইন কিন্তু আমাদের দেশে এই যাবৎ কোনো সরকারি আমরা প্রণয়ন করিনি। অতএব এখন এই সার্চ কমিটি এটি কিন্তু আইনি কোথাও নেই। তারপরেও আমরা কিন্তু একটা ওয়ে তো বের করতে হবে নির্বাচন কমিশন গঠনের ব্যাপারে। মহামান্য রাষ্ট্রপতি এইটাকেই এটা বেছে নিয়েছেন, যে পর্যন্ত আমরা সংসদে আইনটা পাশ করতে না পারি তখন উনি কি করেন, উনি করেন যে সমস্ত দলকে নিয়ে আলাপ আলোচনা করে তাদের মধ্যে থেকে, মানে কেউ তো নিরপেক্ষ না, আপনারা সাংবাদিক বলেন, বুদ্ধিজীবী বলেন, সুশীল সমাজ বলেন, শিক্ষক বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বলেন, এই দেশের নিরপেক্ষ বলতে কেউ নাই। তার মধ্য থেকে যে কয়জনকে পাওয়া যায় সারা দেশে, তাদের মধ্যে থেকে একটা সার্চ কমিটির কথা আমরা বলে আসি, এবং বিভিন্ন দলও এইভাবে কিছু নাম দিবেন। তাদের মধ্যে থেকে যথাসম্ভব নিরপেক্ষ ব্যক্তিদের নিয়ে এবং গ্রহণযোগ্য ব্যক্তিদের নিয়ে একটি সার্চ কমিটি গঠন করবে। তারা আবার সার্চ করবেন একটি নির্বাচন কমিশন কাদের নিয়ে গঠন করা যায়। আমরা সেই লক্ষ্যেই কিন্তু বলেছি যে একটি আইন করেন। প্রথমত আমরা আইনের উপরে জোর দিয়েছি, যে আইনটি না থাকায় এই ধরনের জটিল অবস্থার সৃষ্টি হয়। কাজী ফিরোজ রশিদ, আসলে আমি সেই জায়গাটাই বলছিলাম, আপনারা আইনও চাচ্ছেন, আবার সার্চ কমিটি গঠন করবার জন্য 5 জনের নামও দিয়েছেন। সেজন্যই বলছি, আসলে কি চান আপনারা, সেটা কি স্পষ্ট করে বলতে পেরেছেন কিনা? আমরা বলেছি যদি আইন করা সম্ভব না হয়, আমাদের 3টে প্রস্তাব আছে। আচ্ছা আচ্ছা, আমরা বলছি যে আপনি আইন করেন, আমরা সহযোগিতা করব। এখন যে সময়টুকু আছে আমরা চেষ্টা করলে এখনো আইন করা যায়, কারণ সংসদে সর্ববৃহৎ দল হচ্ছে আওয়ামী লীগ, সরকার দল, এবং আমরা বিরোধী দলের সমর্থন করব, সমস্ত বিরোধী দল সর্বসম্মতিক্রমে এই আইনটা পাশ করতে হবে যদি নির্বাচন কমিশন সংক্রান্ত কোনো আইন হয়। এইটা যদি এই সময়ের মধ্যে সম্ভব না হয় তাহলে মহামান্য রাষ্ট্রপতি একটা অধ্যাদেশ জারির মাধ্যমে একটি আইন করে দিতে পারেন, যে আইনের মাধ্যমে একটি নির্বাচন কমিশন হবে। পরবর্তী সংসদ এসে সেটা আইনে পরিণত করবেন। এই দুটো প্রস্তাব আমাদের আছে। তারপরও যদি আপনারা কোনোটাই করতে না পারেন, তখন আমাদের তরফ থেকে আপনারা যে জন্য ডেকেছেন আমরা কিছু নাম দিয়ে এসেছি,
এই নামগুলো সবার কাছে গ্রহণযোগ্য হবে। তবে ঠিক এই মুহূর্তে কারো নাম বলা ঠিক হবে না, কারণ আমরা মনে না, করি যে সে আমরা বিষয়ে যাকে আমি আপনার কাছে দিচ্ছি। আসবো। আমি নাম নিশ্চয়ই আপনাকে জিজ্ঞেস করব না। কিন্তু আ কেমন মানুষ বা তাদের পূর্ববর্তী পেশা কি, এমন বিষয়ে আমি আপনার কাছে জানতে চাইবো। তার আগে আমি যে বিষয়ে জানতে চাচ্ছি আইনের বিষয়ে। আ অধিকাংশ রাজনৈতিক দল বলছে আইন প্রণয়ন করা উচিত। তাহলে এক ধরনের একটা স্বচ্ছতা তৈরি হবে নির্বাচন কমিশন গঠন করবার ক্ষেত্রে। সরকারি দল আওয়ামী লীগ কিন্তু ইতোমধ্যেই বলেছে সেটা সম্ভব নয়। আইন প্রণয়ন করাবার মতো যথেষ্ট সময় নয়। ফেব্রুয়ারি মাসের যেহেতু এটা নতুন কমিশন হবে। জাতীয় পার্টি কি তাই মনে করে সরকারের সাথে যে আইন করবার মতো যথেষ্ট সময় নাই? আপনারা কি তাই মনে করেন? আমরা মনে করি যে যদি সবাই চেষ্টা করি, জি, আইন তো করা যায়। আইন একটা করা যায়, তবে আইনটি এমন আইন করতে হবে যেটা আবার তড়িঘড়ি করে আইনে বরখেলাপ না হয়ে যায়। জি। এ দেশে বহু রকম আইন হয়েছে তো। তার থেকে একটা অধ্যাদেশ জারি করতে পারে মাননীয় রাষ্ট্রপতি, যে সময়টুকু আছে এইটা যথেষ্ট সময় আছে। হুম, আইন না করে একটা অধ্যাদেশ জারি করুক। আমরা মনে করি যে এমন একটি নির্বাচন কমিশন গঠন করা উচিত যেটার উপরে সবার আস্থা থাকবে, জি। ভালোবাসা থাকবে, এবং মানুষ এই নির্বাচন কমিশনের অধীনে যাদেরকে গ্রহণ করে নির্বাচন হলে এটা গ্রহণযোগ্য নির্বাচন হবে। সেটিকে আমরা আশা করি যে এটা জনাব হবে। কাজী ফিরোজ রশিদ, আপনি বলছেন অবশ্যই যে যাদের নাম প্রস্তাব আপনারা পাঠিয়েছেন সে নাম হয়তো বলবেন না। কিন্তু জানতে চাই তাদের ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে জানতে চাই। তারা কেমন পেশার মানুষ? তাদের বয়স কেমন? একটু যদি আমাদের বলা সম্ভব হয় আমাদের আমাদের। এখানে মোটামুটি আছে যে আমাদের আহ মাননীয় সুপ্রিম কোর্টের বিচারপতি থেকে কাউকে নিতে হবে, জি। অথবা হাইকোর্টের, কেমন আমাদের প্রধান হিসাব রক্ষক যা সাধারণত থেকে থাকেন, তার নির্ভর থাকেন তাদের মধ্যে থেকে এবং সমাজের যা অত্যন্ত আহ, গুণী ব্যক্তি, জ্ঞানী এবং গুণী, হুম, হুম। মোটামুটি নিরপেক্ষ, এই ধরনের ব্যক্তিত্ব, এবং সারা দেশ এবং এমনকি দেশের ভূখণ্ডের বাইরেও যাদেরকে চেনে, এই ধরনের নামই আমরা দিয়েছি। আমরা এমন কোনো নাম দেইনি হঠাৎ করে যে কেউ চিনতে পারবে না। এবং আচ্ছা। তারা সমাজে সবার পরিচিত এবং মোটামুটি আহ নিরপেক্ষ লোক খুঁজে কম পাওয়া যায়, তার মধ্যে নিরপেক্ষ পেশায় সাবেক আমলা এমন কেউ আছেন না নাই? আহ থাকতে পারেন। আচ্ছা, আচ্ছা। আ থাকতে পারেন। ধন্যবাদ। আমি আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাচ্ছি, সেটা হচ্ছে যে একটি ভালো নির্বাচন কমিশন গঠন করবার জন্য কি আইনই যথেষ্ট কিনা? শুধু আইন করলেই কি ভালো নির্বাচন কমিশনার বা প্রধান নির্বাচন কমিশনার পাওয়া যাবে কিনা? তার জন্য আসলে কি আপনি গুণগত পরিবর্তন দরকার আপনার মনে হয়? আপনি একটা খুবই চমৎকার প্রশ্ন করেছেন যে আইনই যথেষ্ট না। আমরা একটা ধরেন আইন করে দিলাম, এই আইনটা মানবে কারা? যার নির্বাচন করবে রাজনৈতিক দলগুলো তো। জি, এই রাজনৈতিক দলগুলোর মধ্যে সদিচ্ছ থাকতে হবে। নির্বাচন কমিশনের হাতকে শক্তিশালী করতে হবে রাজনৈতিক দলের। আমি যদি নির্বাচন কমিশন যে বিধিবিধানগুলো বেঁধে দিবেন সেইগুলো যদি আমরা সবাই মানি, তাহলে কিন্তু নির্বাচন কমিশন একটি ভালো নির্বাচন করতে পারবেন। শুধুমাত্র একটি নির্বাচন কমিশনের ঘাড়ে দোষ দিতে লাভ নেই। উনি বললেন যে আপনাকে গোলমাল করবেন না, আপনাকেও এটা ভ্যালিডেশন যাবেন না, আপনারা এই পোস্টার এখানে লাগাইতে পারবেন না। আমরা এগুলো সবই করলাম, একে অপরের সাথে সঙ্গতে লিপ্ত হয়ে পড়লাম। তখন পুলিশে তো, যখন নির্বাচন হয় সারা দেশে, একযোগে নির্বাচনগুলো হয়ে যায় আমাদের দেশে, তো এত সংখ্যক পুলিশ নাই যে প্রত্যেকটা সেন্টার গিয়া জি। হাজার হাজার মানুষকে কন্ট্রোল করবে। যেরকম সেখানে কাজী ফিরোজ রশিদ, আপনার কাছে জানতে চাচ্ছি, আপনি দীর্ঘদিনের রাজনীতিবিদ, পোরখা রাজনীতিবিদ। বিভিন্ন সময়ে আপনি দেখেছেন। কয়েকটি বিষয় আসলে উল্লেখ করা যেতেই পারে। যেমন বলা হয়ে থাকে যে বর্তমান যে স্মার্ট কার্ড আছে সেটার যদি সর্বোচ্চ ব্যবহার করা যায় তাহলে কিন্তু বাংলাদেশের সত্যিকার অর্থে কোনো জাল ভোট দেওয়া সম্ভব নয়। সেখানে যদি ফিঙ্গারপ্রিন্ট এবং আইরিশ যোগ করা হয় এবং সেটা যদি ইভিএমে এই ব্যবস্থা করা হয়, মেশিনে দেওয়া হয়, তাহলে কিন্তু সত্যিকার অর্থে এটা ছাড়া অন্য কেউ ভোট দিতে পারবে না। এবং যেখানে একটি বড় দাবি একসময় ছিল যে যখন ইভিএমে যদি ইলেকট্রনিক ভোটিং মেশিনে যদি অডিট পেপার ট্রেল দেওয়া যায় তাহলে কিন্তু পরবর্তীতে সেটাকে চ্যালেঞ্জ করে দেখা যাবে কি হলো। এই বিষয়গুলো যদি যোগ করা যায় এবং নির্বাচনের দিন যদি একদিন না করে আহ, বেশ স্ট্যাগার্ড নির্বাচন যদি করা যায়, একই এলাকার নির্বাচন যদি 15 দিন ধরে হয়, 7 দিনভাবে হয়, বিভিন্ন বুথে করা যায়, যেটা ইউএস ইলেকশনে আমরা দেখে থাকি, এমন সব ব্যবস্থা নিলে কি আহ, নির্বাচন ব্যবস্থায় অনেকটা ত্রুটিমুক্ত করা সম্ভব নয়? চমৎকার, এটা ভারতে আছে।
ভারতে কিন্তু দীর্ঘদিন যাবত নির্বাচন হয়, তারপর জি আমরা রেজাল্ট পাই, কেমন? জি আমাদের দেশে যদি এক রাত্রে আপনি নির্বাচন রেজাল্ট না দেন তখনই আমার সামনে, তাহলে বাইরে এসে বলবো যে আমি নির্বাচন মানবো না। অতএব আমরা একে অপরের প্রতি, ওই যে সেটাই। এখানে বললাম, রাজনৈতিক দলের মধ্যে একে অপরের প্রতি শ্রদ্ধাবোধ নাই, জি বিশ্বাস নেই, সমস্ত বিশ্বাস ভঙ্গ হয়ে গেছে, যার জন্য আমার চোখের সামনে ভোট গুনতে হবে এবং আমার সিগনেচার নিয়ে তারপর এটা দিতে হবে, ওইটা নিয়ে বেরিয়ে আসে। এই জন্য নির্বাচন যারা পরিচালনা করেন অনেক ক্ষেত্রে তাদের কিন্তু নাজাল হতে হয়। জি সেই কারণে আমাদের দেশে ওইটা অচল, এখন পর্যন্ত করতে পারে না। ইভিএম এর কথা বলছেন, এই পদ্ধতিটাই একমাত্র বৈজ্ঞানিক পদ্ধতি। আমার 2টা ভোটে আমি ইভিএম করেছি, এখানে আমার ভোটটাই আমি দিতে পারি এই প্রথম দিকে, অনেক চেষ্টা করেছি, কিন্তু আমার ফিঙ্গারপ্রিন্টে আমার একটু প্রবলেম হয় সবসময়। সেখানে আইরিশ ব্যবস্থা করা যেতে পারে, চোখের হ্যাঁ, আইরিশ। তারপরে আইডি কার্ড দেখাইয়া ওরা খুলে, এরপরে যেহেতু আমি ক্যান্ডিডেট জি সবার সামনে এবং সমস্ত দলের এজেন্টরা বলছে যে উনি তো ক্যান্ডিডেটই, মানে এই যে ভোটার লিস্টের নাম, তা আপনি ভোটটা দিতে দেন দেন, আমি ধরেন আমার ভোটটা দিলাম। তা সেই কারণে অনেক সময় ফিঙ্গারপ্রিন্টে অসুবিধা হয়। হতে পারে, তা আমাদের সেই জন্য আমি আইরিশের কথা স্মার্ট বলছি। কার্ডটা এবার স্মার্ট যদি স্মার্ট কার্ডটা কার্ড বাধ্যতামূলক করা হয় তাহলে এক্স্যাক্টলি কিন্তু এক্স্যাক্টলি পোলিং এজেন্টও লাগবে না। এক্স্যাক্টলি আপনি যেটা বলছেন আমরা ওটাই বলি যে ইভিএম খুব চমৎকার ব্যবস্থা। জি এইখানে স্মার্ট কার্ডটা পাঞ্চ করলি যাতে আমি জি ইজিলি ভোটটা দিতে পারি, জি এইটাকে করতে হবে। এইটা করলে, এবং ইভিএম পদ্ধতিটা কিন্তু গ্রামে গঞ্জে দেওয়া যায় যদি স্মার্ট কার্ড করেন, জি নাহলে ওই টিপসই কিন্তু সবার মেলে না। না আমি এখন হয়তো জোর করে করছি একটা, কিন্তু পরবর্তী সময় কিন্তু এইটা মিলতেছে না। আমার সংসদে ঢোকার সময় কিন্তু আমার ফিঙ্গারপ্রিন্ট মেলে না, আমার স্মার্ট কার্ড দিয়ে আবার ঢুকতে হয়। আমাদেরকে শেষ করতে হবে জনাব ফিরোজ রশিদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভবিষ্যতে আমরা আবার কথা বলবো আপনার সাথে। 15 বছরে দেশে মাথাপিছু প্লাস্টিকের ব্যবহার বেড়েছে 3 গুণ, ঢাকাতেই বেড়েছে 2.5 গুণ। সোমবার বাংলাদেশের টেকসই প্লাস্টিক ব্যবস্থাপনা নিয়ে বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে এসব কথা জানানো হয়। প্লাস্টিকের বর্জ্য উদ্বেগজনক হারে বাড়ছে মন্তব্য করে ডিএনসিসি বলছে সরকারের নীতিমালা মেনে ব্যবস্থা নিচ্ছে তারা। এসব নিয়ে কথা বলতে মহাখালী থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন জলবায়ু ও পরিবেশ গবেষক ডক্টর আইনুন নিশাদ, এবং ধানমন্ডি থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন বাংলাদেশ প্লাস্টিক গুডস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের সহসভাপতি এ.কে.এম. ইকবাল হোসেন। জনাব ইকবাল হোসেন এবং জনাব আইনুন নিশাদ, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। ডক্টর নিশাদ, আপনাকে যে বিষয়টা আমি জানতে চাচ্ছি যে প্লাস্টিকের ব্যবহার উদ্বেগজনক হারে বাড়ছে, কিন্তু যেটা বিষয় সবাই উদ্বেগে প্রকাশ করছেন সেটা হচ্ছে সিঙ্গেল ইউজ প্লাস্টিক। এটা বাংলাদেশে খুবই ব্যবহার বেড়েছে এবং যার ফলে মানুষ যেখানে সেখানে এটা ফেলছে এবং এটা মাটির সাথে থেকে যাচ্ছে এবং মাটির সাথে এটা মিশছে না এবং এটা বায়োডিগ্রেডেবল নয়। এর ফলে পরিবেশের একটা দীর্ঘমেয়াদী ক্ষতির সম্মুখীন হচ্ছে। ঠিক ভালো কোনো নীতিমালা কিন্তু সরকারের কাছ থেকে এখনো দেখা যায়নি এই বিষয়ে। এটা ঠিক নয়, বাংলাদেশে প্রচুর নীতিমালা আছে, আইন হয়েছে, বাট মূল কথা হচ্ছে আপনি যে কথাটা বলছিলেন যে প্লাস্টিকের ব্যবহার বেড়েছে, এই ব্যবহারকারী কিন্তু গোলমাল করছে। আমি প্লাস্টিক যত্রতত্র কেন ফেলছি? পাতলা প্লাস্টিক যেগুলো বানাচ্ছে সেগুলো সহজেই ছিঁড়ে যাচ্ছে। আমি যেখানে সেখানে ফেলছি, রাস্তা ড্রেনেজ ব্লকড হচ্ছে, খালের মাধ্যমে নদীর নদীর তলদেশকে সে নষ্ট করে ফেলছে, মাঠে যাওয়ার ফলে সে মাঠের গুণাবলী নষ্ট করছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে অ্যাকোয়াটিক লাইফের। আপনি যে পানির বোতলটা কিংবা প্লাস্টিকটা পানিতে ফেলে দিলেন, সেটা নদীতে যখন ভাসতে থাকে টুকরা হয়ে যায়, মাছ সেটাকে খাবার মনে করে খেয়ে ফেলে, তার তো আর এটা হজম হয় না। বহু সামুদ্রিক মাছের পেট কেটে দেখা গেছে তার পেটে বোতলের ছিপি কিংবা প্লাস্টিকের কাপড়, প্লাস্টিকের টুকরা ভর্তি, তাতে তার জীবন নাশ হচ্ছে। জলবায়ু পরিবর্তনের কারণে এমনিতেই মাছের উৎপাদনের ক্ষেত্রে বিরাট প্রভাব পড়বে। আমরা মনে করি সামুদ্রিক মাছ ইন দ্য লং রান মানুষকে প্রোটিন যোগাবে। সমুদ্রকে ঠিক রাখতে গেলে সমুদ্রের কচ্ছপ যারা পানিকে পরিষ্কার রাখে, সামুদ্রিক মাছ যেটা প্রোটিন যোগায়, এগুলোকে ঠিক রাখতে গেলে প্লাস্টিক বন্ধ করতে হবে। আমার ধারণা আগামী 2-3 বছরের মধ্যে পৃথিবীতে প্লাস্টিককে সরাসরি ব্যান করা হবে, সেই মর্মে বিশ্বর আইন তৈরি হওয়ার পথে বাংলাদেশ সেই দলে আছে। কিন্তু আমি আবারও বলছি, আইন করে মানুষের কুব্যবহার বন্ধ করা যায় না। কেন আমি যেখানে সেখানে ময়লা ফেলি,
কেন আমি নির্দিষ্ট জায়গাতে প্লাস্টিকগুলো ফেলছি না, কেন আমার এই প্লাস্টিকগুলো চিকন পাতলা প্লাস্টিক তৈরি হচ্ছে, এটা রিসাইকেল করা হচ্ছে না, কেন প্লাস্টিকের ব্যাগের একটা দাম ধরে ব্যবসায়ীকে ব্যবহারকারীকে বাধ্য করা তুমি প্লাস্টিকের ব্যাগটি ফেরত নিয়ে আসো। আমি পৃথিবীর বহু দেশে গেছি, আমেরিকা কিংবা ইউরোপে, আপনি প্লাস্টিকের ব্যাগটা দাম দিয়ে কিনতে হয়, আপনি পরের বার আসলে ওই ব্যাগটা নিয়ে আসবেন, পুনর্ব্যবহার হবে। দোষটা প্লাস্টিককে দিয়েন না, দোষ দেন ব্যবহারকারী। অনেক ধন্যবাদ ডক্টর নিশাদ, আমি আপনার কাছে ফিরে আসবো। কে এম ইকবাল হোসেন, আপনার কাছে জানতে চাচ্ছি প্লাস্টিকের বিরুদ্ধে যে বিষয়গুলো বলা হচ্ছে, দোষ হয়তো যারা প্লাস্টিকের পণ্য উৎপাদন করছেন তাদেরও নয়, কিন্তু ব্যবহার নিয়ে কথা হচ্ছে যে আসলে ব্যবহার করা কি হবে। মানুষ যত্রতত্র এটা ফেলে দিচ্ছে, যার ফলে মাটিতে মিশে যাচ্ছে, পানিতে যাচ্ছে, এবং যেহেতু এটা দ্রবীভূত হয় না, পরিবেশের উপর বিপন্ন একটি প্রভাব ফেলছে। বিকল্প কি কোনো চিন্তা করছেন বা এই বিষয়ে কোনো গবেষণা হচ্ছে যে প্লাস্টিকের যদি রিসাইকেলের জন্য ভালো নীতিমালা থাকে ইন্ডাস্ট্রির পক্ষ থেকে, শিল্প প্রতিষ্ঠানের পক্ষ থেকে, তাহলে কিন্তু এইভাবে মানুষ যত্রতত্র ফেলতো না, এমন কোনো বিষয় চিন্তা করছেন কিনা আপনারা? ডক্টর আইনুন নিশাত উনি খুব ভালো বলেছেন, একটা খুবই চমৎকার উনি উক্তি উনি উচ্চারণ করেছেন, যেটা হলো যে দোষটা প্লাস্টিকের না, যারা আমরা ব্যবহার করি যত্রতত্র ফেলছি, এটা খুবই গুরুত্বপূর্ণ। আজ ওয়ার্ল্ড ব্যাংকের যে রিপোর্টটা হয়েছে সেখানে বলা হয়েছে প্লাস্টিকের টেকসই ব্যবস্থাপনা, দে রিকমেন্ডেড টেকসই ব্যবস্থাপনা। তো সো দ্যাট আমি আপনাদেরকে একটু সুখবর দেই, যেমন ডক্টর সাহেব যেটা বললেন যে প্লাস্টিকের বোতল এখন আপনি একটিও পাবেন না বাংলাদেশে। এই বোতলটা রিসাইকেল হয়ে যে গ্রেনুটা তৈরি হয় সেটা অ্যাগেইন ওইটা দিয়ে আবার ম্যানুফ্যাকচার করা যাচ্ছে, এবং এটা এটাকে পারমিশন দিয়েছে, ও ইউনাইটেড নেশনেরও এটা রিকমেন্ডেশন আছে। এবং এটা দিয়ে মূল্যবান সুতা হয়, যেটা আমরা আমাদের ফ্যাব্রিক্সে ইউজ হয়, সেটাও এটা হচ্ছে। আমরা এটা 100% আমাদের এটা সলভ হয়ে যাচ্ছে এই বোতলেরটা। বাকি যেটা ওয়ান টাইমের যে আপনার চিপস এন্ড আদার্স যেগুলো আছে, এগুলো হলো মাল্টিলেয়ার। এই মাল্টিলেয়ারটা যদি আমরা ইউজ না করি, তাহলে আপনি আমি আমাদের বাচ্চারা কেউ বিস্কিট খেতে পারবে না, সব এমন ভাবে টেনিয়ে যাবে যে এটা আপনি মুখে দিতে পারবেন না। তো এটাকে দরকার আছে, এবং এটার বিকল্প পৃথিবীতে এখনো কিছু বের হয়নি। এবং আমি আপনাকে আরেকটু সুন্দর কথা বলি, প্লাস্টিকের এই রিপোর্টেই আছে যে ইউরোপিয়ান কান্ট্রিতে পার ক্যাপিটা 100 কেজি ইউজ হচ্ছে, সিঙ্গাপুরে 140 কেজি, তা জাপানে মোর দেন দিস। সো দ্যাট দে আর ম্যানেজিং, তাদের ওখানে একটিও নাই। কি করে? ইনসিনারেশন, তারা এটাকে বার্ন করে এখান থেকে তারা বিদ্যুৎ উৎপাদন করে, তেল বের করে। আমরা সেটা তো যাচ্ছি ইনশাল্লাহ। আমাদের নর্থের যে মেয়র সাহেব আছেন, উনি অলরেডি একটা ইনসিনারেশনের প্ল্যান্ট বসিয়েছেন, সো দ্যাট এটাও আমাদের সলভ হয়ে যাবে। এখন আমরা যেটা আমাদের অ্যাসোসিয়েশন থেকে আমরা যেটা অ্যাটেম্প নিয়েছি, পাঠ্যপুস্তকে আমরা এই বাচ্চাদেরকে শেখাবো যে হাউ টু ইউজ দি প্লাস্টিক। তুমি ফুড গ্রেডে কি ইউজ করবা, তুমি ইন্ডাস্ট্রিয়ালিতে কি ইউজ করবা, আদার্স কি করবা। প্লাস্টিক এটা বিশাল জগৎ। আমরা যেটা প্লাস্টিক বলি সেটা কিন্তু প্লাস্টিক নয়, ইট ইজ পলিথিন, ওয়ান টাইম যেটা ইউজ হয়। আর প্লাস্টিক যেটা, সেটা প্লেনে ইউজ হচ্ছে, অটোমোবাইলে ইউজ হচ্ছে, হসপিটালে ইউজ হচ্ছে, অনেক জায়গায় ইউজ হচ্ছে। আমি এটা বললে আপনার এই প্রোগ্রাম শেষ করতে পারবো না, আমি বলি এত জায়গায় ইউজ করছে। আমি জাস্ট টুডে আই কেম ফ্রম কলকাতা, ওখানে অল ইন্ডিয়া প্লাস্টিক ম্যানুফ্যাকচার অ্যাসোসিয়েশনের একটা সম্মেলন ছিল। ওখানে আমি 17 তারিখে আমি এবং আমার প্রেসিডেন্ট মিস্টার শামীম আমরা বক্তব্য রেখেছি, এবং ওদের বক্তব্য শুনেছি। ওরাও লাইক দিস, দে আর অলসো ম্যানেজিং দিস থিং, এভরিথিং, যে ইউজ আফটার ইউজ প্লাস্টিক। কিন্তু আপনার ইন্ডাস্ট্রিতে যে এখন এটা প্রোডাকশন হয়, কোন রকম দূষণ নাই, নয়দার বায়ু, নর পানি, নর সয়েল, নাথিং। ধন্যবাদ। আমি আপনার কাছে ফিরে আসবো। ডক্টর আইনুন নিশাত, আপনার কাছে জানতে চাইবো আসলে প্লাস্টিক বা পলিথিনের আসলে বিকল্প কি হতে পারে যাতে পরিবেশকে সংরক্ষণ করা সম্ভব হবে। তার আগে আমরা একটা নিব বিরতি। আমাদের সাথে আছেন জলবায়ু ও পরিবেশ গবেষক ডক্টর আইনুন নিশাত এবং বাংলাদেশ প্লাস্টিক গুডস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সহসভাপতি কে এম ইকবাল হোসেন। আপনাদেরকে আবার স্বাগত জানাচ্ছি। ডক্টর আইনুন নিশাত, আপনার কাছে বিরতিতে যাবার আগে প্রশ্ন ছিল যে আসলে উপায় কি, সেইখানে যথেষ্ট গবেষণা হচ্ছে কিনা, ভালো ব্যবস্থাপনা করবার জন্য আর কি উপায় রয়েছে যাতে প্লাস্টিকের বর্জ্য পানিতে মাটিতে মিশে না যায়? ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে, সারা বিশ্ব জুড়ে আন্দোলন গড়ে উঠেছে
এই পলিথিন, প্লাস্টিক এগুলোর বিরুদ্ধে। আপনি রুয়ান্ডাতে যদি, ছোট আফ্রিকান দেশ, আপনার ব্যাগের মধ্যে যদি প্লাস্টিক পাওয়া যায় আপনাকে জেলখানায় নিয়ে যাবে। ইউরোপের প্রত্যেকটা শহরে, আমেরিকার প্রত্যেকটা শহরে আপনি দোকানে গেলে যে ব্যাগ কিনতে হবে প্লাস্টিকের বলেন, আপনাকে এনকারেজ করবে তারা কাপড়ের ব্যাগ কিনতে। মূল কথা হচ্ছে, আমি আগেই বলেছি যে প্লাস্টিকের ব্যবহারটাতে গোলমাল। ইকবাল সাহেব যে কথাটা বললেন যে রিসাইক্লিংয়ের চিন্তা ভাবনা হচ্ছে, ব্যবস্থা হচ্ছে, ভালো কথা, সত্যি কথা। বিশেষ করে প্লাস্টিকের বোতলগুলো রিসাইকেলড হয়ে যাচ্ছে, সেখান থেকে প্যালেটস তৈরি হচ্ছে। কিন্তু পলিথিন যেটা পাতলা, আমাদের দেশে একসময় অত্যন্ত পাতলা পলিথিন ব্যবহার করা হতো। ম্যানুফ্যাকচারাররা যদি একটা নির্দিষ্ট সাইজের নিচে করবেন না, যেটার দাম হবে 2 টাকা, 3 টাকা, 5 টাকা, আমি তখন আগে ব্যবহৃত ব্যাগটা পকেটে করে নিয়ে যাব পরের বারের ব্যবহারের জন্যে। বায়োডিগ্রেডেবল যেগুলো, সেগুলোর উপরে গবেষণা চলছে। পাটের ব্যবহার করে যে বায়োডিগ্রেডেবল ব্যাগ, সেটা আবিষ্কৃত হয়েছে। দাম খরচ এখনো বেশি পড়ে। আমাদের এখন থেকে 20-30 বছর আগে আমি নিজেই বাজারে যেতাম চটের ব্যাগ গাড়ির পিছনে নিয়ে। জি, এখন যাই না, কারণ প্রত্যেকটা দোকানদার পলিথিন ব্যাগ দেবে। অর্থাৎ এই পলিথিন ব্যাগটাকে একটা দাম ধরে দিলে, যে দামটা ধরে দিলে আমার কষ্ট হবে, আমার ভালো লাগবে না, তখনই এটার ব্যবহারটা নিয়ন্ত্রণে আসবে। এটাই হচ্ছে আমার বক্তব্য। কিন্তু বিশ্বব্যাপী আইন তৈরি হচ্ছে এটাকে টোটালি বন্ধ করে দেওয়ার জন্য। ধন্যবাদ। জনাব কে এম ইকবাল হোসেন, আপনার কাছে জানতে চাচ্ছি যে সিঙ্গেল ইউজ প্লাস্টিক বন্ধের দাবি কিন্তু সবসময় আছে, এবং সম্ভবত কিছুদিন আগে থাইল্যান্ডও এটা বন্ধ হয়েছে। আপনি বলছিলেন যে প্লাস্টিকের ব্যবহার একেবারেই বন্ধ করা দিলে বাংলাদেশের ছেলেমেয়েরা হয়তো বিস্কিট কিনতে পারবে না। অর্থাৎ আপনি বলছেন যে র্যাপিং ম্যাটেরিয়াল, চিপস এগুলো ব্যবহৃত, এবং এগুলো যত্রতত্র ফেলে দেওয়া হয়। আজকে হয়তো খেতে পারবে না, কিন্তু ভবিষ্যতের জন্য যে চিন্তা করা যায়, তাহলে কিন্তু এই পৃথিবী বাসযোগ্য থাকবে না যদি সকল চিপসের পলিথিন নর্দমা থেকে নদী থেকে সমুদ্রের নিচে চলে যায়। বিকল্প কি কোনো চিন্তা করছেন না আপনারা? যখন প্লাস্টিক, এটার জন্য কি ভালো আর কোনো বিকল্প নেই? দাম হয়তো বেশি হবে, সেই বিষয়ে কি আপনারা চিন্তা করছেন আসলে? আমরাও এটা নিয়ে অনেক চিন্তা করি এবং অনেক দেশে আমরা ঘুরে বেড়িয়েছি, কোথাও এর কিছু আবিষ্কৃত হয়নি এখনো। আপনি দেখেন একটা স্টিলের একটা বেয়ারিং, সেটাকে ময়েশ্চার এন্ড ওয়াটার থেকে সেভ করার জন্য আপনি দেখেন যে এয়ার টাইট যে ব্যাগটা করে, এটা প্লাস্টিক। আপনি চিপস এবং আদার্স হয়েছে, ইউনাইটেড নেশন 4-5টা আইটেমকে ব্যান করেছে, আমরা ওইটাতে একমত। স্ট্রয়টা এই ধরনের ছোট মোটো এগুলো, কিন্তু যেগুলো মোস্ট এসেনশিয়াল, এবার আপনি কোভিড এর মধ্যে দেখেন এই মহামারীতে যে প্লাস্টিক গুলা ইউজ হয়েছে, আপনি কি সেটাকে অ্যাভয়েড করতে পারবেন? ক্যানট। সো দ্যাট হসপিটালে যে ইউজ হয়, আপনার অপারেশন থিয়েটারে যে ইউজ হয়, আপনি ইউ ক্যানট অ্যাভয়েড দ্যাট। এখন এটার বিকল্প কিছু আবিষ্কৃত হাসপাতালে বর্জ্য হয়নি। কিন্তু ব্যবস্থাপনা করা সহজ, যতটা হ্যাঁ, সহজ বর্জ্য ব্যবস্থাপনার চিপসের প্যাকেট। কথাটা বলেন, রাইট। বর্জ্য ব্যবস্থাপনা এবং আমাদের ইউজ 3 সিস্টেম, আপনি কোথায় রাখবেন, রিসাইকেল ওয়ান কোথায় রাখবেন, যেটা পচনশীল আমাদের ঘরের এগুলা এভরি ওয়েস্টেজ ইজ ওয়েলথ। আপনার প্লাস্টিক তো একটা খুব আপনার চমৎকার জিনিস, যেটা আপনি রিসাইকেল করতে পারেন, কালেক্ট, রিসাইকেল এন্ড রিসাইকেল করা যায় না, অধিকাংশ মাটিতে পড়ে যায়, পানিতে থাকে, সেগুলো আসলে করা যায় যেহেতু না। আমরা ফেলে দিই। এখন আমাদের লোকগুলো যারা কালেক্ট করে, আর ডক্টর আইনুন নিশা সাহেব একটা সুন্দর কথা বলেছেন যে মোটা থিকনেস, এটা আমরা 2002 সালে বলেছিলাম মন্ত্রী মহোদয় যখন যিনি শাহজাহান শের সাহেব ছিলেন, পরে আমরা শেষ 20 পর্যন্ত কাজে মাইক্রন আসেনি। ধন্যবাদ, মোটা করি। ধন্যবাদ জনাব ইকবাল হোসেন। ডক্টর নিশাত, খুব সংক্ষেপে জানতে চাইবো আসলে যথেষ্ট গবেষণা কি পৃথিবীর বিভিন্ন প্রান্তে হচ্ছে কিনা, যাতে প্লাস্টিকের এটাকে বায়োডিগ্রেডেবল করবার জন্য, বা এটা আদৌ সম্ভব কিনা আসলে? বায়োডিগ্রেডেবল করার জন্য প্রচুর গবেষণা হচ্ছে, কিন্তু এখনো খরচ কমেনি। কিন্তু ইকবাল সাহেব যেগুলোর উদাহরণ দিলেন, সেগুলো আমরা তো তার বিরুদ্ধে কমপ্লেন করছি না। তার আগে তিনি বলেছিলেন যে ফুড গ্রেড পলিথিন কিংবা ফুড গ্রেড প্লাস্টিক, তার বিরুদ্ধে তো আপত্তি করছি না। আমরা আপত্তি করছি যে সমস্ত পাতলা পলিথিন যেখানে সেখানে ফেলে দিয়ে সমস্যার সৃষ্টি করা হচ্ছে, এটা সঠিক নয়। এবং সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে আমরা যেটা দেখতে পাচ্ছি, জলজ জীবন, সমুদ্রের মাছ প্লাস্টিকের আর পলিথিনের
টুকরাটা খেয়ে জি। ফেলে সে মৃত্যু মুখে পতিত হচ্ছে। অনেক ধন্যবাদ ডক্টর আইনুল নিশাত আপনাকে আমাদের সাথে থাকবার জন্য। AK ইকবাল হোসেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকবার জন্য। মিয়ানমারে জুলাই মাসে অন্তত 40 গ্রামবাসীকে নির্যাতন করে হত্যা করেছে দেশটির সেনাবাহিনী। বিবিসির এক অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। এসব নিয়ে কথা বলতে গুলশান থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সাবেক পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন। জনাব হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি। যে হত্যাকাণ্ড হয়েছে সেটা মূলত মিলিশিয়া গোষ্ঠীকে যারা সেনাবাহিনীর উপর আক্রমণ চালিয়েছিল বলে অভিযোগ রয়েছে, তাদেরকে লক্ষ্য করে এই হত্যাকাণ্ড করা হয় এবং এতে প্রায় 40 জন গ্রামবাসী মারা যায়, নিহত হয়। যখন এই পৃথিবীতে মানবাধিকারের কথা বলা হচ্ছে, গণতন্ত্রের কথা বলা হচ্ছে, তখন এই জাতীয় হত্যাকাণ্ড খুবই দুঃখজনক। এটার কোনো প্রতিকার নেই, বিশ্ববাসী কোনো ব্যবস্থা নিতে পারে না। বিশ্ববাসী ব্যবস্থা অবশ্যই নিতে পারে, কিন্তু বিশ্ববাসীকে এক হতে হবে এই প্রসঙ্গে যে এ ধরনের ঘটনা ঘটতে দেওয়া যাবে না। আমরা জানি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে কিন্তু এক ধরনের একটা আবহ সৃষ্টি হয়েছিল যে এরকম ঘটনা যেন আর না ঘটে, যে বিপুল সংখ্যক মানুষের মৃত্যু সম্পূর্ণ বিনা প্রয়োজনে, এটা যেন আর কখনো না ঘটে। কিন্তু আমরা দেখেছি যে সেই আপনি যদি গত 70 বছর ইতিহাস দেখেন, এই ঘটনা কিন্তু ঘটেই চলেছে এই কারণে যে বিশ্বের যারা শক্তিমান, ধরুন আমাদের মতো দেশ 10টা দেশ যদি একসাথে হয়ে বলে যে না এটা কিছুতেই করতে দেওয়া যায় না, তাতে তেমন কোনো ক্ষতিবৃদ্ধি নেই পৃথিবীর। কিন্তু যারা শক্তিমান তারা যদি এক ভয়েস একসাথে করতে পারতো যে না আমরা এটা করতে দেবো না, তাহলে কিন্তু এরকম ঘটনা ঘটতো না। আমরা দেখেছি যে এমনকি খুব জাস্ট 3 দশক আগে তো আপনার ইউরোপের বুকে যে ঘটনা ঘটেছে আপনার বসনিয়াতে এবং ফরওয়ার্ড ইউগোস্লাভিয়াতে, এটা তো তাদের চোখের সামনে ঘটেছে, কিন্তু তারপরে তারা যেহেতু এক হতে পারেনি, এক পক্ষ অত্যাচারীদেরকে সমর্থন করে গেছে, অন্য পক্ষ বিরোধিতা করেছে, তবু শেষ পর্যন্ত এক ধরনের একটা সমাধান হয়েছে, কিন্তু বন্ধ করা যায়নি। 40 জন গ্রামবাসীর কথা বলা হচ্ছে। এই বছরে 1 ফেব্রুয়ারি এই মিলিটারি জান্তা ক্ষমতা নেওয়ার পর সহস্রাধিক মানুষ জাস্ট নিরীহ, তারা কিন্তু কাউকে আক্রমণ করেননি, শুধু তারা প্রতিবাদ জানিয়েছেন, তাদেরকে সহস্রাধিক মানুষকে হত্যা করা হয়েছে। আরেকটু পিছনে না, 2017 সালে রোহিঙ্গাদের হাজার হাজার রোহিঙ্গাকে হত্যা করেছে এবং অবর্ণনীয় নির্যাতন তাদের উপর করেছে, মেয়েদেরকে রেপ করেছে, মানুষকে খুন করেছে, আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে সবকিছু। পৃথিবী কিছু করেছে তাদের বিরুদ্ধে? কিচ্ছু করেনি, কারণ অত্যন্ত শক্তিমান একটি দেশ এই নির্যাতনকারীদের পক্ষে দাঁড়িয়ে গেছে। আর যারা নির্যাতনকারীদের পক্ষে ছিল না তাদের কণ্ঠস্বর খুব উঁচু ছিল না, কণ্ঠস্বর যদিও বা খানিকটা শোনা গেছে, কিন্তু কংক্রিট অ্যাকশন কিন্তু কিছু নেয়নি তারা। কাজে এই ধরনের ঘটনা এটাই শেষ নয়, আরো ঘটবে এই কারণে যে মানব জাতি যদি আমরা একসাথে ধরি, আমরা এখনো এই ধরনের অ্যাট্রসিটিকে বন্ধ করার মতো মানসিকতায় এখনো পৌঁছিনি। অনেক ধন্যবাদ জনাব তৌহিদ হোসেন আমাদের সাথে সময় দেওয়ার জন্য। এই ছিল এইচআর স্পিকে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব বিস্তারিত খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। সাথে থাকার জন্য ধন্যবাদ।